ভুট্টা ক্ষেতের আইলের ভিতরে ওই সাপটা মনে হয় শুয়েছিল আর কি। এখানে কামড়টা লাগছে, এইখানে লাগছে 2 দাঁত, এইখানে লাগছে 2 দাঁত মোটা। আমি এখন রিপন মিয়ার ভাইয়ের সাথে যাচ্ছি। সেদিন রিপন মিয়া যে ধান, আমি একটু জুম করছি ভিউয়ার্স, আপনারা দেখুন। হ্যাঁ, যে ঘাস, হ্যাঁ ওই ঘাস ওইখানেই আর কি। এবং যেখানে তাকে সাপে কামড় দেয় সেখান থেকে অল্প দূরত্বে আজকে আবু মারা গেছে। বুঝো এটা? আবু যে এখন নেই আসলে। এখন মানিকগঞ্জ জেলা ঘিওর থানার কয়লা ইউনিয়নের চর বাইল জুরি গ্রামে আছি। এখানে আসার কারণ হচ্ছে এখানে খুব দুঃখজনক একটি ঘটনা ঘটে। রিপন মিয়া, যার অনুমানিক বয়স হচ্ছে 33, তিনি তার নিজ বাড়িতে অর্থাৎ এই বাড়িতে গত 17 মে 2024 সালে সাপের কামড়ে মারা যান। সেই দিন আসলে রিপন মিয়াকে কখন সাপে কামড় দেয়, কখন তাকে হাসপাতাল নেওয়া হয় এবং কখন তিনি মারা যান, এই বিষয়ের উপর আমি একটা প্রতিবেদন করব। আমি কথা না বাড়িয়ে সরাসরি প্রতিবেদনে চলে যাচ্ছি, আমার সাথে থাকুন। আমি এখন রিপন মিয়ার বাড়িতে আছি। আমার সম্মুখে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছে রিপন মিয়ার ভাই। আমি সরাসরি ওনার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই আমার কাছে একটা তথ্য ছিল, আপনার ভাই রিপন মিয়া, যার বয়স হচ্ছে 33 বছর, জি, তিনি গত 17 মে 2024 সালে সাপের কামড়ে মারা যান বাড়ির আশেপাশে কোন একটা জায়গায়। জি, সেদিন আসলে ওনাকে কখন কামড় দেয়, কখন হাসপাতাল নিয়ে যান, সবকিছু যদি আপনার মতো করে একটু গুছিয়ে বলতেন। জি জি বলুন। রিপন আমার বড় ভাই। আমার ভাই কৃষিকাজের পাশাপাশি সে একজন গাড়ি চালক, অটো ড্রাইভার। সে হচ্ছে আনুমানিক দুপুর 2টা নাগাদ তার পার্শ্ববর্তী ধান ক্ষেত, সেই ক্ষেতে হচ্ছে পানি দিতে যায়। ধান ক্ষেতটা বাড়ির আশেপাশে? হ্যাঁ, আশেপাশে ধান ক্ষেত, সেখানে পানি দিতে যায়। তো পানি দেওয়ার শেষ পর্যায়ে সে ক্ষেতটা চেক দিতে যায় যে পানি কতটুকু হয়েছে। তো সেই চেক দেওয়ার সময় সে হচ্ছে ক্ষেতের এক ধারে ভুট্টা ক্ষেত ছিল, সে ভুট্টা ক্ষেতের আইলের ভিতরে ওই সাপটা মনে হয় শুয়েছিল আর কি। আচ্ছা। তো সেখান থেকে হয়তো সাপের পাড়া লাগাতে সাপে কামড় দেয়। কামড় দেওয়ার পরে সে কিছু মানে বুদ্ধি ভেবে না পেয়ে সে হচ্ছে ওখানে যে সাপে কাটলে যে একটু ডুরি বাঁধা লাগে, সেটা সে তার মনে ছিল না। সে কবিরাজ বাড়ি চলে আসে। আচ্ছা। কবিরাজ বাড়ি পার্শ্ববর্তী মানে পাশেই বাড়ি। তো সেই বাড়ি আসার পরে তাকে হচ্ছে আর ডুরি বাঁধার কথা বলা হয় না, তাকে কবিরাজি মতে গ্রাম্য যে সেবাটা সেটা দেওয়া হয়। সেটা দেওয়ার ফলে তার আস্তে আস্তে অবনতি হয়, অবস্থার অবনতি হয়। সে হচ্ছে কি বলে আপনার প্যারালাইজড হয়ে যায় এখান থেকেই। তো মোটামুটি 2টা 30 নাগাদ কামড় দেওয়া হয়। আমরা তাকে হসপিটালে চিকিৎসাধীন নিয়ে যাই। 3:30টা নাগাদ এখান থেকে আমরা রওনা হই। তো আমরা মুন্নু মেডিকেল কলেজে 3:30-4টার দিকে পৌঁছাই। তো সেখান থেকে ডাক্তারে কোনো কিছু না বলতে পারায় আমরা চলে যাই সরাসরি মানিকগঞ্জ সদর হসপিটালে। সেখানে অ্যাডমিট করি। সেখান থেকে হচ্ছে আপনার তার ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে দেখে তারা বলে যে রোগী আর নেই, রোগী মারা গেছে। আচ্ছা, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, আপনার ভাইকে কামড় দেয় কয়টা বাজে? কামড় দেয় হচ্ছে 2টা 30 মিনিট। আচ্ছা, হয়তো বা 2-4 মিনিট এদিক হতে পারে। কবিরাজের কাছে কখন যায়, মানে কয় ঘন্টা পরে যায়? কবিরাজের কাছে তাৎক্ষণিক যাওয়া হয়, 15 মিনিট 20 মিনিটের ভিতরেই কবিরাজ। সেখানে কতক্ষণ ডিলে করে, মানে দেরি করে? দেরি করা হয় আপনার হচ্ছে প্রায় 1 ঘন্টার কাছাকাছি। 1 ঘন্টা। কবিরাজ কি চিকিৎসা দেশে?
সে হচ্ছে এই তো গ্রামে মানে ঝাড় পোক এরকম কিছু করছে। পোক, তারপরে হাড় ভাঙা ব্যথা বোথা হইলে একটু ঝাড় পোক আচ্ছা, করে, এই সে এটা দিয়ে কি বলছে? বিষ নেই এরকম কিছু বলছে যে তোমার টেনশন নেই, তুমি চলে যেতে পারো, কি বলছিল? এটা বলছে যে তোমার আমি ওষুধ খাওয়াইছি, মানে কি আমি এই সাপের বিষ আর নেই, আচ্ছা, সাপের বিষ নাই, মানে গ্যারান্টি সহকারে যে আমি সাপের বিষ নাই। হ্যাঁ, হ্যাঁ, আমি একবারের জায়গায় দুবার করে ওষুধ খাওয়াইছি তোমার বিষ নাই কে, আর এখানে দড়ি হচ্ছে সে বাঁধতে দেয় না কে, যে বাধা লাগবে না, দড়িটা বাধা দেখুন লাগবে না, কত বড় ফাজিলের ফাজিল। হ্যাঁ, বলুন। দড়িটা বাধা লাগবে না, এমনিতেই মানে বিষটা চলে যাবে। হ্যাঁ, তারপরে আমরা যথাসাধ্য চেষ্টা করছি, আমি আমার এলাকায় আরো কয়েকজন লোক আছে, আমরা যথাসাধ্য চেষ্টা করছি যে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই, কিন্তু ওই বাড়ির থেকে কি বলছে আমাদের পুনরায় মানে বকাবকি করছে যে আমাদের কাছে দুনিয়ার রোগী সুস্থ হয়, তোমরা আসো আমাকে সন্দেহ করতে, আমি হলাম সবকিছু। এইভাবে বলছে। পরে তো তারপরে তো আমি এক কথা সব ভিডিওতে বলতে বাধ্য হই যে কবিরাজ হচ্ছে ভণ্ড। কবিরাজ কখনো সাপের বিষ নামাতে পারে না। কবিরাজ কি করে আমি সেটা বলছি। কবিরাজ হচ্ছে ধোরা সাপ যখন মানুষকে কামড় দেয়, ধোরা সাপে কিন্তু বিষ নেই, ওরকম 2-4টা রুগীকে সে ভালো করে বলে যে আমার কেরামতি, আসলে ওগুলো তো বিষে নেই। যখনই সত্যিকারে বিষধর সাপ কামড় দেয় তখন কবিরাজ কিছুই করতে পারে না। এবং সুই দিলে মারা যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে পরে কথা বলবো। আচ্ছা, আমার কোশ্চেন হচ্ছে কবিরাজের এখানে মোটামুটি 1 ঘন্টা লেট করেন, এরপর কি কবিরাজ নিজেই বলে তুমি হাসপাতালে চলে যাও, আপনারা নিজে নিয়ে যান? না, আমি নিজে জোর করে নিয়ে যাই, তাও যাইতে দিবে না। কে, কবিরাজ? হ্যাঁ, আমি জোর করে নিয়ে গেছি যে ভাই তো এখন অবস্থার অবনতি হচ্ছে, তাড়াতাড়ি একে হাসপাতাল না নিলে সে তো মারা যাবে। পরে আমি জোর করে যখন নিয়ে যাই ততক্ষণে আমার ভাইয়ের অবস্থা শেষ, মানে প্যারালাইজড হয়ে গেছে, সে জিহ্বা নাড়াতে পারছে না, বিষটা উঠে গেছে, হ্যাঁ, হাত অকৃতকার্য হয়ে গেছে, মাথা, সবকিছু সব মিলিয়ে। আচ্ছা, হাসপাতাল যখন যান তখন কি যেতেই মারা যান? হাসপাতালে নেওয়ার পরে উনি মারা যান? হাসপাতালে যাওয়ার সময় রাস্তায় মনে হয় এই মানিকগঞ্জ যাওয়ার তোরার ব্রিজ আছে, ওইখান থেকেই হয়তোবা সে মারা যায়। ওই কবিরাজের বাড়ি কোথায়? এই যে পার্শ্ববর্তী। ওরা ধরেন নাই কেন? ধরছিলাম, ওরাই বললেন না যে আপনি আমাকে গ্যারান্টি দিলেন যে সবকিছু 100% ওকে, তাহলে আমার রোগী কেন এখন রাস্তায় মারা গেল? আমি তো হাসপাতাল নিলে তাকে অ্যান্টিবায়োটিকটা দেওয়া হতো, যেটা সাপের যে মেইন ভ্যাকসিন যেটা, হ্যাঁ, তুমি সেটা আমাকে দিতে দিলে না, তো তুমি কি এটা বলে ভালো বলে এখন আমার ভাই কেন মারা গেল ধরেন নাই? এখন নিজের এলাকার মানে আমরা আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি, কারণ একটা জীবন আমি বলি, হ্যাঁ, আমার পরিবার এখন শত কোটি টাকা খরচ করলে কি আপনার ভাই রিপোর্ট ফিরে আসবে? না, কখনোই সম্ভব। আর এখন এই 2024 সালে এসে যদি সাপের কামড়ে মারা যায় কেমন লাগে বলেন? সাপের কামড়ের ভ্যাকসিন আছে, অ্যান্টিভেনাম আছে, তারপরেও যদি আপনার সাপের কামড়ে আপনি হাসপাতাল নিয়ে যেতে মনকে বুঝ দিতে পারতেন যে ভাইকে নিয়ে গেছি আমি, ভ্যাকসিনও দেওয়া হয়েছে, অ্যান্টিভেনাম, হয়তো হাসপাতাল কর্তৃপক্ষের দায়, তারা সেভাবে দায়িত্ব পালন করতে পারেনি, মারা গেছে। কিন্তু এখন তো আপনারা নিতেই পারলেন না, রোড এসে মারা গেল। আচ্ছা, আপনি তো শুরু থেকে শেষ পর্যন্ত ভাইয়ের সাথে ছিলেন, উনি কি বলতে সমস্যা? উনি মানে প্রথমে আমি যখন মানে কাছে গেলাম, যাওয়ার পর বললাম যে ভাই তাহলে কি করবো, তোমার সুই দিয়ে নিয়ে আসি। তো কবিরাজ করলো যে সুই টুই দেওয়ার কোনো প্রয়োজন নাই। তখন চেয়ারে বসলো, বসার পরে তার হচ্ছে এমন একটা মানে অবস্থা যে সে প্রথমে তার জিহ্বাটা নাড়াইতে পারতেছে না, মানে কথাটা আসতেছে না, ইশারায় বোঝাইতেছে যে আমার এই পর্যন্ত এই সমস্যাগুলো হইতেছে, যে এই পর্যন্ত আমি শ্বাস নিতে পারতেছি, তারপর আর আসতেছে না, সাউন্ডও আসতেছে না, বা আমার নিঃশ্বাসটা নেবো অনেক কষ্ট হচ্ছে আমার। হ্যাঁ, তারপরেও যখন নিতে চাই, ঘর থেকে আমি বাহির করছি যে এখন নিয়েই লাগবো, আমি নিয়ে যাবো। তখন কবিরাজ মানে আমার ঘর থেকে বের করে দিল যে বেরিয়ে যাও, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার প্রয়োজন নাই, তুমি চলে যাও, ওরে এখন যদি সুই দাও সাথে সাথে মারা যাবে। আচ্ছা, এইভাবে করে মানে কথা বললো যে বন্ড তো বড় সড়ো বন্ডামি করছে, বড় সড়ো ক্ষতি করছে, আমার পরিবারটারে পঙ্গু বানায় দিছে একেবারেই। আচ্ছা, আমি আরেকটা কথা বলবো যে সাপটা কি দেখছে আপনার ভাই? কি সাপ ছিল? সাপটা ছিল গোখরা সাপ ছিল, অনেক বড়, এত মোটা হবে। বললো যে আমি মানে ছাতা দিয়ে বাইরে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করছে, তো ছাড়ছে না, দুই লাইগা ছিল, পরে টাইনে হাত দা টাইনে যেভাবে। এটা আমি আরেকটা দেখলাম আজকে প্রতিবেদন করলাম, গোখরা সাপ কামড় দেওয়ার পরে যাচ্ছে না, মানে কামড় দিয়ে বসে আছে, ওইটা একবার লাইগা ছিল, পরে ছাতা দিয়ে খুব চেষ্টা করছে ছাড়ানোর জন্য, পরে যেভাবে হোক ঝাড়ার পাড়া দিয়েছে, ওইটা পরে চলে। কোনো দাঁত বসছিল পায়ে? হ্যাঁ, দাঁত বসছিল। কামড়টা কোথায় একটু দেখাতেন? কামড়টা হচ্ছে আপনার এই যে এইখানে কামড়টা লাগছে, এইখানে লাগছে 2 দাঁত, এইখানে লাগছে 2 দাঁত, মোটামুটি 4টা দাঁত লাগছে, এইভাবে করে লাগছে। 2বার কামড় দিয়েছিল নাকি? একবারই কামড়টা লাগিয়ে রাখছিল, একেবারে ধরে রাখছিল, তো রাখছিল, অনেক রাগ ছিল, রাখছিল, হ্যাঁ, অনেক বড় সাপ তো, রাখছিল অনেক।
আর একটা কথা, আপনার কাছে কি মনে হয় সাপটা কোথা থেকে আসলো? মানে সাপটা মূলত হচ্ছে ওখানে অনেক মানে জায়গাটা একটু মানে এলোমেলো অগোছালো, তো ওইখানে ঘাস বোনা আছে, নেপিয়ান যে ঘাসগুলো আমরা চাষ করি, পাশে ইন্দুরের গাছ আছে অনেকগুলা। ওটা দেখানো যাবে? হ্যাঁ দেখানো। চলেন এটা আগে দেখবো, এরপরে কথা বলবো, চলুন। আমি এখন রিপন মিয়ার ভাইয়ের সাথে যাচ্ছি। সেদিন রিপন মিয়া যে ধান খেতে কাজ করেছিলেন, সেই ধান ক্ষেতটি হচ্ছে তার বাড়ি থেকে অল্প দূরত্বে। তো আমি এখন জায়গাটি দেখাবো যেখানে রিপন মিয়াকে সেদিন সাপে কামড় দেয়। আমার সাথে থাকুন। এটা হচ্ছে রিপন মিয়াদের বাড়ি যাওয়ার রাস্তা, অর্থাৎ বাড়ি যেতেই পরে এটা দেখুন। এখানে যেতে তো পরিবেশটা দেখুন, আপনারা দেখছেন এখানে সাপ তো থাকবে, দেখছেন কি অবস্থা। কি বলো, সাপ থাকার জায়গা না এটা? প্রচুর সাপ আছে। আর আমি বুট পরে আসি না, এটা আমার ভুল হয়েছে। এই যে সব জায়গাগুলো খুব সিরিয়াস। ঘাস কাটতে গেলেও কামড় দেয় না? এখন ভয় যায় না? কোবরা, ব্ল্যাক কোবরা। হ্যাঁ হ্যাঁ, তাই কামড় দিয়েছে তার বাবারে? দাবার কি? ও আক্রমণ করছে, দৌড়াইছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, আমি চলে আসছি সে খেতে না, আর আসছি ওই যে একটু সামনে। এখানে পরিবেশটা আমি পুরো ভিডিওতে দেখানোর কারণ হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে, মানে ওনাদের যে পরিবেশটা কিরকম বা সাপ কোথা থেকে আসলো। আর এটা কিন্তু চরও, আবার এই জায়গাটা কিন্তু একটা চর। চরটা আপনারা আগেই জানেন, সবে কিন্তু চরে কিন্তু সাপের উপদ্রব অনেক আগে থেকে। তো আসতে যাচ্ছি। আমরা তো এখন সেই মাঠের আশেপাশে আছি যেখানে আপনার ভাইকে সেদিন সাপে কামড় দেয়। জি, কোন জায়গাটা এখান থেকে একটু দেখান তো, যদিও পানি ওখানে যাওয়া যাবে না। একটু ওই যে ওইখানে যে ঘাস দেখা যাচ্ছে, আমি একটু জুম করছি ভিউয়ার্স, আপনারা দেখুন। হ্যাঁ, যে ঘাস, হ্যাঁ হ্যাঁ, ওই ঘাস ওইখানেই আর কি। ওই যে একটা আইল দেখা যায়, ওই আইলের কামড় দেয়। ওইখানে কামড় দেয় না? হ্যাঁ, শেষ প্রান্তে ওইখানে কামড় দেয়। আমি যদি যাওয়ার সুযোগ থাকতো যেতাম। এখানে কিন্তু প্রচুর পানি। এখন আমি জুম করে দেখাচ্ছি, এই যে দেখছেন বড় বড়, এটা তো হচ্ছে ভুট্টা ক্ষেত নাই নাকি এমনি ঘাস? এটা ওটা ঘাস। আচ্ছা, ঘাস। এই গাছের পাশে যে এই যে দেখছেন একটা আইল, হ্যাঁ, আইলটার ওখানে কামড় দেয়, আইলের মধ্যেই কামড় দেয়। তারপর আপনি ওইদিকে যাই দেখেন, তারপর কোথায় যায় একটু যদি ওইখানে ওই মেশিনটা বন্ধ করতে যায় আর কি, ওই যে মেশিন। আচ্ছা আচ্ছা, এইখান থেকে ওই যে মেশিনটা, হ্যাঁ ওইটাই এই মেশিনটা না? হ্যাঁ, ওইটা বন্ধ করতে যায়। ওইটা বন্ধ করতে যায়? হ্যাঁ, বন্ধ করতে যায়। কামড় দিচ্ছে, তারপরে ও করছে কি মেশিনটা বন্ধ করছে, বন্ধ করে তারপরে এই যে পাশে কবিরাজ বাড়ি আছে, যে বাড়ির পিছনে। মানে আপনার কথা হচ্ছে যে তাকে কামড় এখানে দেয়। মেশিনটাতে পানি হয়তো বাইয়া করতেছিল, পাম্প মেশিন গুলো না? পাম্প মেশিন, শেষ মেশিন। তো সে কামড় খাওয়ার পরেও ঠিক এই জায়গাটা থেকে হেঁটে গিয়ে 1 মিনিটের রাস্তা এই মেশিনটা সে বন্ধ করে, এবং বন্ধ করে এখান থেকে হেঁটে সে কবিরাজ বাড়ি যায়। এই বাড়ির পিছনে হচ্ছে কবিরাজ বাড়ি, এই তো? জি, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর ওইটা আমি পরে দেখাবো। এরপরে আর ওভারঅল হচ্ছে এরিয়াটার ভিউ এরকম। আসার সময় তো দেখলেন সেখানে সাপ থাকার সমূহ সম্ভাবনা আছে। আর এখানে পরিবেশ দেখুন, যেখানে ওনারা কাজ করতো ওনার ভাই, এই যে জমিগুলো, এই জমির আশেপাশের দৃশ্য। আমি ভাইয়াকে আরেকটা কথা বলবো ভাইয়া। জি, ছোট ভাই একটা বলতেছে আসার সময় যে সামনে যে জমিটা আমরা পার হয়ে আসলাম, ওইখানে কয়দিন আগে আপনার বাবাকেও সেম সাপে বা ওই ক্যাটাগরির সাপে ধরাইছিল, এরকম কিছু কিনা? 22 তারিখ সম্ভবত। আচ্ছা, আনুমানিক 22 তারিখের দিকে আপনার হচ্ছে ওখান থেকে দৌড়ানি দেয়, আক্রমণ করে আচমকা। সেম সাপ ওই গোখরায়? হ্যাঁ, গোখরা সাপই। হ্যাঁ, অনেক মোটা বড়, ওইখান থেকে মানে আক্রমণ করে। আমরা যে জমি দিয়ে হেঁটে আসলাম আর কি। হ্যাঁ, এই জমিটা ভিউয়ার্স দেখুন, এই জমিটাতে রিপন মিয়ার বাবাকেও গোখরা সাপে দৌড়ানি দেয়। হ্যাঁ, দৌড়ানি দেয়। আচ্ছা ভাই, আর একটা বিষয় আমার জানার ছিল। জি, আপনার ভাইয়া তো সেদিন কয়টা বাজে মারা গেছে বললেন?
মোটামুটি 4টা, সোয়া 4টা নাগাদ। সোয়া 4টা নাগাদ। ওনাকে দাফন করা হয় কখন? দাফন করা হয় রাত্রি 8টা। 8টা বাজে। জি। সাপে কাটা রোগী অনেক সময় দাফনের সময় বা গোসল করানোর সময় নাকে মুখে রক্ত যায়, আপনার ভাই কি কোনো রক্ত গিয়েছিল? না, ওরকম কোনো রক্ত যায় না, তবে ওনার যখন আমরা বাড়িতে আনলাম সন্ধ্যার দিকে, কপালটা একটু ঘাম, মানে ঘাম ঘাম আসছে আর কি। আচ্ছা। পরে আমরা আরো একটু দেখলাম, গ্রাম্য যে অভিজ্ঞ লোকগুলো আছে তাদেরকে একটু দেখালাম, ডাক্তার আছে তাদেরকে দেখেন তো কোনো কি চলে, শ্বাস প্রশ্বাস চলে কিনা। পরে না, এরকম কোনো কিছু না। তো মৃত্যু বলে, তো মৃত্যু হলে পারে এরকম, আসলে ওই শরীরটা গরম থাকে না, হয়তো বা 1 ঘন্টা বা আধা ঘন্টার ভিতরে ওইরকম একটু ঘাম আসতে পারে আর কি। আর কপালটা অনেক কালো হয়ে গেছিল, একেবারে ঠোঁট একেবারে কালো হয়ে গেছে, বিষটা ছড়াই গিয়েছিল। হ্যাঁ, একেবারে কালো হয়ে গেছে। আচ্ছা, সেদিন দাফন কয়টা বাজে হয়, জানাজা কখন হয়? দাফন মানে 10টা বাজে আর কি, তাকে মানে মাটি দেওয়া হয় আর কি 10টা বাজে। হ্যাঁ। আচ্ছা, ওনার কবরটা কোথায় রিপন মিয়ার? জি, এই যে এই পাশে কবরটা আছে। এই যে একটু যদি যাই আমরা, আপনি ওইখান থেকেই দেখান। আমরা দেখুন এখানে কি সাপ ভাইয়া? জি ভাই, এই যে দেখছি নতুন কবর, এটাও কবর। এটাই কি আপনার ভাই রিপন মিয়ার কবর? জি ভাই, এটা হচ্ছে আমার ভাইয়ের কবর। আপনার ভাইয়ের কবর? জি। এটা কি পারিবারিক কবরস্থান আপনাদের? না না না, এটা হচ্ছে পুরো এলাকার কবরস্থান সবাই। এটা তো জমির ভিতরে? হ্যাঁ, জমি না একটা? হ্যাঁ, নতুন। তো আমার একটা প্রশ্ন ছিল আপনার নিকট। জি। এই যে পানি যদি উঠে কবরগুলো কি অবস্থা হয়? এখানে তো প্রচুর পানি দেখছি। পানি আসলে কবরে পানি ঢুকে না? পানি ঢুকে যায়, কবরগুলো তলিয়ে যায়। ভিউয়ার্স দেখুন কত দুঃখজনক একটি ঘটনা। রিপন মিয়ার বাড়ি থেকে অল্প দূরত্বে সেদিন রিপন মিয়া যে জমিতে কাজ করছিলেন এবং যেখানে তাকে সাপে কামড় দেয়, সেখান থেকে অল্প দূরত্বে আজকে রিপন মিয়া শুয়ে আছেন। তবে আমি রিপন মিয়ার এই মৃত্যুকে, আমি যে কবিরাজ, আমি তাকে দায়ী করব। কারণ এই জন্য দায়ী করব, রিপন মিয়াকে যদি সেদিন হাসপাতালে নেওয়া যেত টাইমলি, হয়তো বা হায়াত মতের মালিক হচ্ছে আল্লাহ, তারা মনকে একটা সান্ত্বনা দিতে পারতো যে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, আমার ভাইয়ের হয়তো হায়াত নিয়ে চলে গেছে। কিন্তু এই যে কবিরাজ সময়টা কালক্ষেপণ করলো, যার কারণে ভাইদের অনেক লস হয়ে গেল। যেটা ভাই বলছিল যে ভাইদের সংসারের, যেটা ভাই বলছিলেন যে উপার্জনক্ষম যে ব্যক্তি ছিলেন, রিপন মিয়া কি করতেন, কি জব করতেন? উনি অটো রিক্সা চালাইতো আর পাশাপাশি জমি চাষ করতো, কৃষি কাজ করতো আর কি। আর ওনার উনি কি বিয়ে করছিলেন? জি। ছেলে মেয়ে? একটা ছেলে। এখন সে ছেলে কোথায়? ছেলে ওই পিছনে আছে। আর ওয়াইফ আছে? হ্যাঁ, ওয়াইফ আছে। আচ্ছা। তো আমি ছেলেটা কোথায় একটু? একটাই ছেলে না? একটাই ছেলে। এখানে একটু যাও বাবু। দেখুন এটা হচ্ছে সে রিপন মিয়ার ছেলে। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 2-তে পড়ো। যখন বাবা মারা যায়, বাবা তো মারা গেছে বেশি তো দেরি হয় না, মনে হয় কয় মাস হচ্ছে আপনার ভাই মারা গেছে? এই তো গত আজকে 48 দিনের। 48 দিন হচ্ছে। আব্বুর কথা মনে পড়ে? আব্বুকে খুব আদর করতো না? কিছু চাইলে খেলনা আব্বু কিনে দিত? আব্বু মারা গেছে বুঝো এটা? আব্বু যে এখন নেই। আসলে দেখুন ভিউয়ার্স, কি সান্ত্বনা দিব এই ছোট বাচ্চা, যে বাবার আদর পাওয়া তার ভাগ্যে আর নেই। ওনার একটা মেয়েও ছিল না? কার? রিপন মিয়ার মেয়ে ছিল? 6 মাস আগে। মেয়ে কখন মারা গেছে? ছোট ছিল। উনি মারা যাওয়ার আগে না পরে? আগে, 6 মাস আগে। আচ্ছা, একটা মেয়ে একটা ছেলে। একটা ছেলে, হ্যাঁ। ওই কবরটা ওইটা না? যেটা হচ্ছে যে দেখছেন আবার এই কবরটা, এটা হচ্ছে রিপন মিয়ার মেয়ের কবর। রিপন মিয়ার হচ্ছে এক মেয়ে এক ছেলে নাকি? জি। ছেলেটা আছে, মেয়েটাও মনে রিপন মিয়া মারা যাওয়ার আগে মারা যায়। 6 মাস আগে। 6 মাস বয়স হয়। 6 মাস আগে মারা যায়। আর বয়স। আর এই বাবুর জন্য আমি দোয়া করি। বাবু, আমি অনেক দোয়া করি আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুক। তুমি এখন তোমার মায়ের একমাত্র সান্ত্বনা। তোমার বোনটাও চলে গেল, তোমার আব্বুও চলে গেল, তোমাকে নিয়ে এখন তোমার মা বেঁচে থাকা। আম্মু যা বলে সবসময় আম্মুর কথা শুনবা, মনোযোগ দিয়ে পড়াশোনা করবা, আর নামাজ পড়বা, যদি নামাজ শিক্ষা হয় আর কি, শিখতে পারো, বাবার জন্য দোয়া করবা। আমি দোয়া করি আল্লাহ তোমাকে অনেক বড় করুক।
আর আপনারা সবার কাছে আমার একটা অনুরোধ, যে কখনো ফাজিল ওজাদের কথা শুনবেন না। ওজা কখনো সাপের বিষ নামাতে পারে না। ওজার কাছে যাওয়া মানে নিজের হাতে নিজে বিষ পান করা, নিজের হাতে নিজে মৃত্যুবরণ করা। আপনারা হাসপাতালে নিয়ে যাবেন, হাসপাতালে যদি সাপের অ্যান্টিবায়োটিকটা থাকে সেটা দিবে, না থাকলে তো হাসপাতাল কর্তৃপক্ষের দায়। কিন্তু ওজার কাছে নিয়ে যাই আপনি পরে হাসপাতাল কর্তৃপক্ষকে বললে কোনো লাভ হবে না। আর এখানে রিফন ভাই শুয়ে আছেন, আর ওনার ওয়াইফ ক্যামেরা আসতেছে না, আসার কথাও না, উনি মারা গেছে। কিন্তু দেখুন আমি দূর থেকে একটু দেখাচ্ছি, দেখেন ওনার জন্য যে কত কষ্টদায়ক, যে হাজবেন্ডের কবরটা ওনারা তো বের হলেই দেখে, এই যে জমিতে আসলে কাজে কর্মে আসতে হয় দেখে। তো আমি আমার যারা দর্শক তাদের কাছে একটা অনুরোধ করব, সবাই রিফন ভাই তার যেটুকু বয়স হয়েছে 33 বছর বয়স ওনার যদি জীবনে কোনো ভুল টুরি থেকে থাকে, মানুষ মাত্র ভুলের ঊর্ধ্বে মানুষ না, আল্লাহ পাক যেন তাকে মাফ করে দেন, তাকে ব্যস্ত নসিব করেন, এটাই চাওয়া। ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভাই মারা গেছে মে মাসে, বেশি দিন হয় নাই। আর যতবারই ভাইয়ের কবরের সামনে আসবেন আপনার সেই কথাই মনে হবে, অনেক আবেগ এসে যাবে। আমি দেখছি আপনি কান্না করছিলেন যখন আমি ভিডিওটা করতেছিলাম। তো আমি শুধু একটা কথা বলবো, রিফন মিয়া এখন দুনিয়ার ওনার আমলের দরজা বন্ধ, উনি চলে গেছেন। আমার দর্শকরা দোয়া করবে, আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য। আর আপনারা যারা এখানে কৃষিকাজ করেন বা চলাফেরা করেন এইসব জমিতে, যেখানে বলেন আপনার বাবাকে কয়দিন আগে সেই সাপ, একই জাতের সাপ ধরিয়েছে, আল্লাহ মাফ করুক, আল্লাহ যদি কপাল খারাপ হয় আমার এখান থেকে এখন এরকম রিক্সে কাজগুলো করতে হয়। আপনারা সাবধানে চলাফেরা করবেন এবং সবচেয়ে বেস্ট হয় বুট ব্যবহার করবেন। আর আজ থেকে তওবা করেন, জীবনে কখনো ওজার কাছে কেউ যদি ভবিষ্যতে সাপে কামড় দিয়ে যাবেন না, যেটা আপনি নিজের মুখের কথা, আপনি কি ক্ষতিগ্রস্ত হলেন। আর আমি আপনার ভাতিজা, ওর নামটা আমি জানি না, তোমার নাম কি বাবা? তাসকিন। তোমার জন্য অনেক অনেক দোয়া করি, আল্লাহ তোমাকে অনেক বড় করুক, মায়ের আশা পূরণ করো, তোমাকে আল্লাহ নেক হায়াত দান করুক। আর ভাইয়া অনেক ধন্যবাদ, এই যে অনেক কষ্ট করে আপনি এসে আমাকে আপনার ভাইয়ের সেদিন যে সাপে কামড় দেয় সেদিন তথ্যটা দিলেন, কখন মারা যায়, এবং একে একে যে জায়গাটিতে ওনাকে সাপে কামড় দেয় সেই জায়গা এবং যেখানে উনি শুয়ে আছেন সবকিছু দেখিয়ে দিলেন। সেজন্য আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। ভাইয়া আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো লাগলে লাইক, কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।